জোরে বৃষ্টি হচ্ছিল। মেঘের গর্জন যে কারোর মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল। এরকমই একটা বৃষ্টির রাতে একজন ব্যক্তি, যার গোটা শরীর আবরণে ঢাকা ছিল, নিজের কাঁধে একটা লাশ নিয়ে এগিয়ে যাচ্ছিল। সে বড় সন্তর্পণে এগিয়ে যাচ্ছিল, যাতে কেউ তাকে দেখে না ফেলে। চুপচাপ তার পদক্ষেপ কবরস্থানের দিকে এগোচ্ছিল। তার কাঁধে ছিল লাশ, আর হাতে ছিল একটা কাটা মাথা। শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যাওয়ার কারণে সেখান থেকে রক্ত ঝরছিল, আর বৃষ্টির জলে মিশে গিয়ে সেটা মাটিতে মিশে যাচ্ছিল। সেখানে আগে থেকেই একটা কবর খোঁড়া ছিল। ব্যক্তি লাশটিকে কবরে ফেলে দিল, আর তারপর মাটি চাপা দিয়ে একে অপরের দিকে তাকালো। তোকে এইভাবে এখানে আসতে কেউ দেখেনি তো? না, তোমার কথা মতো আমি ততক্ষণ থেকে গাড়িতেই বসেছিলাম। ওর শরীরটা কেটে টুকরো টুকরো করে দিয়েছি, খুব তাড়াতাড়ি গলে যাবে। তারপর কেউ কিচ্ছু বুঝতে পারবে না। বলছি যে আমরা কিছু ভুল করছি না তো? এটা শুনে সেই দ্বিতীয় ব্যক্তি ইশারা করে বলল, চুপ করো, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি চলো। আরে কেউ কিচ্ছু জানতে পারবে না। মাঝে মাঝে যৌবনের আগুনে এরকম ভুল হতেই পারে, কিন্তু তার মানে তো এই নয় যে সারা জীবন ধরে এই ভুলের অনুশোচনা করতে থাকবো। হ্যাঁ, এসেছিল আমাদের ব্ল্যাকমেল করতে। হ্যাঁ, এবার পৃথিবী থেকেই হাওয়া করে দিলাম ওকে, কেউ কিচ্ছু জানতে পারবে না। দুজনে লাশটিকে কবর দেওয়ার পর কিছুক্ষণ সেখানেই বসে রইল। আরে এসব কোথা থেকে জোগাড় করলে? মাঝ রাতে এইভাবে কবরস্থানে আসতে গেলে সাহস লাগে, আর সাহস এটা থেকেই পাওয়া যাবে। চল, মাথার ওপর থেকে এত বড় বিপদ কাটলো, সেটাকে একটু উদযাপন করি। এই বলে তারা সেখানে মদ্যপান করা শুরু করলো, আর তারপর কবরস্থান থেকে বেরিয়ে এলো। তারা কবরস্থান থেকে বেরিয়ে গাড়ি পর্যন্তও পৌঁছয়নি, ঠিক তখনই সেই লাশটা কবর থেকে বেরিয়ে এলো। নিজের কাটা শরীরকে জুড়তে শুরু করলো, আর গোটা শরীরকে জোড়ার পর সে আস্তে আস্তে সেখান থেকে হাঁটতে শুরু করলো। তার গোটা শরীরে মাটি লেগেছিল, আর ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল। সে গিয়ে ছেলে দুটির সামনে দাঁড়িয়ে পড়ল, আর তারা তাকে সামনে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। কি ভেবেছিলে তোমরা? আমাকে মেরে তোমরা বেঁচে যাবে? কিন্তু না, তোমাদের দুজনকে শাস্তি আমি দেবই। এই বলতে বলতে মেয়েটি তাদের দিকে এগিয়ে গেল। আতঙ্কের কারণে হার্ট অ্যাটাকে ছেলে দুটি মারা গেল। মেয়েটি সজোরে চিৎকার করে উঠল, আর সেই চিৎকার শুনে কবরস্থানে থাকা বাদুড়ের দল ছেলে দুটির শরীর থেকে রক্ত চুষতে লাগলো। রাজা নিজের বন্ধু সোহনের সঙ্গে পাত্রী দেখতে যাচ্ছিল। ওরা দুজনে গাড়িতে খুব মজা করছিল। ঠিক তখনই সোহন ইয়ার্কি মেরে বলল, যবে থেকে তোর বিয়ের কথাবার্তা চলছে তবে থেকে তোর চেহারার গ্লোই বেড়ে গেছে। হ্যাঁ, আজকাল খুব ফুর্তিতে আছিস দেখছি। মেয়ে দেখতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু না ভেবে চিনতে হ্যাঁ বলে দিবি না যেন। রাজা তার এই কথা শুনে মুচকি হাসল, আর গাড়িতে চলতে থাকা গানের ভলিউম বাড়িয়ে বলল, ফালতু বকা বন্ধ কর আর গানটা শুনতে দে। হ্যাঁ ভাই, গানটাও তো একদম ঠিক চলছে। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। যা দেখছি বন্ধু আর বন্ধু রইল না। আরে চুপ কর না রে বেসুরো। কিছুটা দূর এগোনোর পর রং সাইড থেকে আসতে থাকা একটা গাড়ি খুব জোরে তাদেরকে পাস করল। আরে চোখ বন্ধ আছে নাকি? রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছে। রাজার চিৎকার করায় কোনো লাভ হলো না।
কারণ গাড়িটা ততক্ষণে অনেকটাই এগিয়ে গিয়েছিল। রিল্যাক্স ভাই, হয়তো খুব ইমার্জেন্সি ছিল তাই রং সাইডে যাচ্ছিল। জাস্ট চিল। আমরা এখন যে কাজে যাচ্ছি তুই তাতে কনসেন্ট্রেট কর। সোহনের কথা মতো রাজা ড্রাইভ করা শুরু করলো, কিন্তু কিছুটা দূর যাওয়ার পর সে আবার গাড়ি থামালো। আবার কি হলো? দেখ, সন্ধে কিন্তু হয়ে আসছে। আমরা যেখানে যাব তার থেকে কত দূরে আছি? 2 মিনিট ওয়েট কর না ভাই, বুঝিস তো নেচার্স কল। জিপিএস দেখে মনে হচ্ছে যেখানে যেতে চলেছি সেই গ্রামে কিছুক্ষণের মধ্যে পৌঁছবো। রাজা যখন টয়লেট করার জন্য গাড়ি থেকে নামলো তখনও আবহাওয়া ঠিকই ছিল, কিন্তু টয়লেট করে ফেরার সময় আবহাওয়ার পরিবর্তন ঘটল। সজোরে বৃষ্টি শুরু হয়ে গেল। গাড়ি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সে সম্পূর্ণ ভিজে গেল। এতক্ষণ তো ওয়েদার ভালোই ছিল, হঠাৎ করে এরকম খারাপ হয়ে গেল কি করে? তাড়াতাড়ি ড্রাইভিং সিটে বস, আমাদের অনেকটা পথ যেতে হবে এখনো। রাজা ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করার চেষ্টা করলো, কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট হচ্ছিল না। আরে ভাই, এ আবার কি নতুন বিপদ রে? কিছু মাথায় ঢুকছে না, আর এত জোরে বৃষ্টিও হচ্ছে যে কারোর সাহায্যও পাবো না। আরে আরেকবার চেষ্টা করে দেখ, ঠিক চালু হবে। রাজা বারবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করছিল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। বৃষ্টির আওয়াজ এবং মেঘের গর্জন মনে আতঙ্ক সৃষ্টি করছিল। উফ, এই গাড়িটাকে ওই মাঝ জঙ্গলে খারাপ হতে হলো। বৃষ্টি না কমা অব্দি কিছুই করতে পারবো না। ডোন্ট ওয়ারি ভাই, আমরা ওয়েট করব না হয়। বৃষ্টিটা একটু কমলেই আমরা ঠিক সাহায্য পেয়ে যাব। দুজনে গাড়ির মধ্যে বসে বৃষ্টি থামার অপেক্ষা করছিল, কিন্তু রাত বাড়ার সাথে সাথেই বাড়তে থাকা অন্ধকার তাদের মনে আরো আতঙ্ক সৃষ্টি করছিল। ঠিক তখনই মেঘের গর্জনের সাথে বিদ্যুৎ চমকে উঠল। সেই বিদ্যুতের আলোয় তারা যা দেখতে পেল তাতে তারা একেবারে হতবাক হয়ে গেল। ধুলো কাদা মাখা একটা মেয়ে সামনের দিক থেকে এগিয়ে আসছিল। আরে ভাই সোহন, দেখ, এ আবার কে তোর সাইডে কাঁচের পাশে? মেয়েটি গাড়ির একদম কাছে দাঁড়িয়ে সাইড গ্লাসকে নক করতে শুরু করলো। তখনই সোহন গাড়ির কাঁচটা নামালো। কিছুটা দূরেই আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। জোরে বৃষ্টি হওয়ার জন্য আমিও পিছলে পড়ে গেছিলাম। খুব কষ্ট করে এত দূর আসতে পেরেছি। আমাকে কি আপনারা এমন কোনো জায়গায় ছেড়ে দেবেন যেখানে আমি একটু সাহায্য পেতে পারি? সোহন রাজার দিকে অবাক হয়ে তাকালো। সেই মেয়েটির চোখে অদ্ভুত এক সম্মোহন ছিল, আর তাতেই দুজনে তার কথায় সম্মতি জানালো আর গাড়ির ব্যাক ডোরটা খুলে দিল। দেখুন, যতক্ষণ না বৃষ্টিটা কমছে আপনি নিশ্চিন্তে আমাদের গাড়িতে অপেক্ষা করতে পারেন। আসলে আমরাও খুব বিপদে পড়েছি, আমাদেরও সাহায্যের দরকার। বিপদ? কিসের বিপদ? এই গাড়িটা বন্ধ হয়ে গেছে, আর বৃষ্টি কমার পরেই আমরা সাহায্য পেতে পারি। তবে এই গাড়িটা স্টার্ট হবে। স্টার্ট করে দেখুন না, স্টার্ট হতেও তো পারে। মেয়েটির কণ্ঠস্বর তাদের মনে আতঙ্ক সৃষ্টি করেছিল। রাজা সোহনের দিকে তাকিয়ে যেই মুহূর্তে গাড়ি স্টার্ট করলো, গাড়িটি স্টার্ট হয়ে গেল। দুজনে দুজনের দিকে অবাক হয়ে তাকিয়েছিল, আর মেয়েটির মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। গাড়িটি এগিয়ে যেতে থাকলো, কিন্তু অদ্ভুতভাবে টেম্পারেচারটাও ফল করছিল। সোহন নিজেকে গরম করার চেষ্টা করতে করতে বলে উঠল, ভাই, এইটুকু বৃষ্টিতেই এত ঠান্ডা পড়ে গেল কি করে বলতো? রাজাও গাড়ির এসি বন্ধ করে দিয়ে বলল, হ্যাঁ ভাই, মনে হচ্ছে যেন আমরাও ঠান্ডায় জমে যাব। ম্যাম, আপনারও ঠান্ডা লাগছে নিশ্চয়ই, আপনি তো এমনিতেও বৃষ্টিতে ভিজেছেন। এই বলতে বলতে সে যখন রিয়ার ভিউ মিররের দিকে চোখ রাখল, সে একেবারে হতবাক হয়ে গেল। সে মাথা ঘুরিয়ে দেখল মেয়েটি নিজের হাতটাই কামড়ে খাচ্ছে, আর চোখ বড় বড় করে সে বলল, কিছু বললে না কি তুমি? রাজা ভয় পেয়ে গাড়ি দাঁড় করিয়ে দিল। আবার কি হলো? গাড়িটা দাঁড় করিয়ে দিলে কেন? গন্তব্যে পৌঁছে দেবে না বুঝি? কে আপনি? কাল যে ছেলেরা মেয়েদের অসহায় অবস্থায় দেখে তার সুযোগ নিতে চেষ্টা করে,
সেই ছেলেদের কাল আমি, তাদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলতে বলতে মেয়েটি রাজার একেবারে সামনে চলে এলো, আর রাজা ভয় পেয়ে পিছিয়ে যেতেই মেয়েটি তার দিকে এগিয়ে এসে বলল, কিছুক্ষণ আগেই তো আমাকে দেখতে খুব ভালো লাগছিল, ইশারা করে করে আমাকে ডাকছিলে, এখন আমি তোমার কাছে আসতে চাই, তুমি দূরে চলে যাচ্ছ। মেয়েটির কথা শুনে সোহন হতবাক হয়ে রাজার দিকে তাকালো, আর রাজা ভয় ভয় বলল, সে তো তোমাকে মাঝ জঙ্গলে অসহায় দেখে মনে হলো যে যে তোমার খুব সাহায্যের প্রয়োজন। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, আমরা সত্যি বলছি। আমরা তো রাজার জন্য মেয়ে দেখতে একটা গ্রামে যাচ্ছিলাম। দেখুন, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, আমাদের ছেড়ে দিন। মেয়েটি সজোরে হাসতে শুরু করলো, আর সেই হাসির আওয়াজ শুনে জঙ্গলে থাকা বাদুড়ের দল উড়তে উড়তে এসে কাছের গাছে বসলো। ঈশ্বর মেয়েদেরকে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়েছে, আমাদের দিকে কে কোন উদ্দেশ্যে তাকায় আমরা বুঝতে পারি। সেই মুহূর্তে তোমার চোখে আমি বাসনা দেখেছিলাম, তার শাস্তি তোমরা নিশ্চয়ই পাবে। মেয়েটির একটা ইশারায় সেই বাদুড়ের দল ওদের শরীর থেকে রক্ত শুষতে শুরু করলো, আর মেয়েটি মাথা ঘুরিয়ে বলল, অবুঝ হতে পারি কিন্তু দুর্বল নই, মেয়ে আমরা কোনো অংশে কম নই।